খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সন্তান বেসরকারি স্কুলে পড়লেও মা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩,০০০, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। ২০ জুন কাদের অ্যাকাউন্টে ঢুকবে ২,০০০ টাকা, তারকেশ্বর থেকে বড় ঘোষণা করবেন নরেন্দ্র মোদী। কাঁচরাপাড়ার স্কুলের টাকার খনি ৫ দিন পর উদ্ধার, আরও ৮ লক্ষ, সব মিলিয়ে মিলল ২.৫ কোটি। প্রেমের প্রস্তাবে না, চলন্ত বাসে কিশোরীর গলা কেটে খুন, কাটোয়ায় যুবকের যাবজ্জীবন। আমার চেয়ে খারাপ কেউ হবে না, পার্ক সার্কাস কাণ্ড টেনে নির্দিষ্ট সম্প্রদায়কে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলকে সিবিআই তলব, ইন্দিরা সহ ২ সাসপেন্ডেড আইপিএস এর বয়ান রেকর্ড। ২১শে জুলাইয়ের সভা ঘিরে বড় ধাক্কা, মমতা অভিষেককে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়। রাজ্যের কলেজগুলিতে পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ, উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ। কবে? 4 দিন একেবারে লাল সতর্কতা, 200 মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা এই জেলাগুলিতে। কুড়ুলের কোপে মাকে খুন, বস্তায় মুন্ডু ঢুকিয়ে ফেলা হয় পুকুরে। কোলাঘাটের ঘটনায় ছেলের ফাঁসি চান প্রতিবেশীরা। যোগ কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। হাই সুগার, শারীরিক কারণে দলের সমস্ত পদ ছেড়ে দিলেন জ্যোতিপ্রিয়, পদত্যাগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে মার, ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে এফআইআর। টানা বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরবঙ্গ, শিলিগুড়ি দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন, ভেঙে পড়ল কার্শিয়াংয়ের রাস্তা। আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের। কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত 2, জলমগ্ন শহর পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা। 2021 সালে শীতলকুচিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় শিলিগুড়ি থেকে সিবিআই এর হাতে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত। দীর্ঘ জেরার পরে কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার মনোরঞ্জন মণ্ডল। দুর্যোগে ভেসে গেল দুধিয়া সেতু, 8 মাসের মধ্যেই 52 কোটির ব্যয়ে নতুন ব্রিজ তৈরির ঘোষণা মন্ত্রীর। মিড ডে মিলে এক মুঠো ভাত বেশি চেয়েছিল, শিক্ষাকর্মীর মারে কপাল ফাটল 5ম শ্রেণীর ছাত্রের। বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, জল জমল বেশ কিছু এলাকায়, যানজটে ভোগান্তি, বিমানবন্দরে বাজ পড়ে আহত 2। রবিবার যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাইকোর্টকে জানিয়ে দিল শুভেন্দু সরকার। দলীয় স্তরে মন্ত্রীদের ক্লাস নিলেন শুভেন্দু শ্রমিকরা। কলকাতায় হয়ে গেল বিজেপির বিরাট কর্মশালা। বিধানসভায় আলাদা ঘর বলার জন্য সময় পাবেন, আশ্বাস দিয়েছেন শুভেন্দু। বৈঠকের পরে দাবি কুণাল, শোভন, মদনদের। প্রশ্ন ফাঁসে মৃত্যু 11 পড়ুয়ার, এবার শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন, প্রধানমন্ত্রীকে চিঠি ককরোচ অভিজিতের। ইলিশ থেকে চিংড়ি, জামাই ষষ্ঠীর আগে অগ্নিমূল্য বাজার, মাথায় হাত মধ্যবিত্তের। শনি রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা, সতর্ক করল আবহাওয়া দপ্তর। ঋতব্রত সন্দীপনদের বহিষ্কারে স্থগিতাদেশ আলিপুর আদালতের। আরও বিপাকে মমতাপন্থী তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি। অরূপের পরই সাইবার ক্রাইমকে চিঠি 10 ঋতব্রতপন্থী এমএলএর। আগেও বেইমানি করিনি, আগামী দিনেও করব না, বাড়ি ফিরে বললেন অসিত মজুমদার। জেলে বসেই পেয়েছিলেন নতুন দায়িত্ব। গুয়াহাটি বিমানবন্দরে আটক বাংলাদেশি তরুণী, উদ্ধার পশ্চিমবঙ্গের ঠিকানার জাল আধার কার্ড। কর্ণাটকে পালিয়েও শেষ রক্ষা হলো না, গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিজেপি সরকার আসার পর জুন থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে এসেছে এই প্রকল্প। ইতিমধ্যেই বহু উপভোক্তা এই সরকারি প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা করে পেতে শুরু করেছেন। বাকিরাও খুব শীঘ্রই এই প্রকল্পের আর্থিক সাহায্য পেতে শুরু করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কারা একেবারে এই সুবিধা পাবেন না সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অন্নপূর্ণা যোজনা কারা পাবেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হতে শুরু করেছে, যেখানে দাবি করা হচ্ছে যে সন্তান বেসরকারি স্কুলে পড়লে তাদের বাড়ির মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন, টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী এমন বার্তা দিয়েছেন বলেও স্পষ্ট দাবি করা হয়েছে পোস্টে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গিয়েছে এই দাবিটি একেবারেই অসত্য। এর আগে মুখ্যমন্ত্রী জানান, যাদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে সরকারের অনুমোদন থাকলে মিলবে ৩,০০০ টাকা, নয়তো নয়। গত 17 জুনের এক অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, সন্তানদের ধর্মীয় প্রতিষ্ঠান পড়ানো হলে
অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। মুখ্যমন্ত্রী ঠিক কি বলেন? মুখ্যমন্ত্রী বলেন, যাদের বাচ্চারা সরকার বা সরকার পোষিত স্কুলে পড়ে তারা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রেও মিলবে, তবে সেক্ষেত্রে সরকার অনুমোদিত হলে তবেই মিলবে। কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ভারত বিরোধী কথা শেখানো হয়, এমন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা পাবেন না, কারণ ওই পড়াশোনা মূল ধারার মধ্যে পড়ে না। দেশের কোটি কোটি কৃষকের জন্য ফের সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় যে কৃষকরা বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা পান, তারা এখন 23তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্র সরকার জানিয়েছে, আগামী 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলির তারকেশ্বর থেকে এই কিস্তির টাকা প্রকাশ করবেন। এবার কিছু উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং EKYC সহ বেশ কিছু শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। PM কিষাণ সম্মান নিধি 23তম কিস্তির ঘোষণা করবেন মোদী। গত 13ই মার্চ অসমের গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PM কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। এই প্রকল্পে প্রতি 3 মাস অন্তর একটি করে কিস্তি দেওয়া হয়। সেই হিসাব অনুযায়ী জুন মাসেই 23তম কিস্তি পাওয়ার কথা ছিল। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী 20 জুন হুগলির তারকেশ্বরের সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PM কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি প্রকাশ করবেন। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা করে জমা পড়বে। PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। 3টি সমান কিস্তিতে এই টাকা দেওয়া হয়। চাষের জন্য প্রয়োজনীয় বীজ, সার এবং অন্যান্য কৃষি সামগ্রী কেনার ক্ষেত্রে এই অর্থ কৃষকদের কাজে লাগে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর নামে বা তার পরিবারের নামে কৃষিযোগ্য জমি থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। আধারের সঙ্গে সংযুক্ত সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকাও বাধ্যতামূলক। প্রথম দফার তল্লাশিতে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ টাকা। সেই রেশ কাটতে না কাটতেই উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার সেই বেসরকারি স্কুল থেকে আরও 8 লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। তদন্তকারীদের দাবি, সব মিলিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত প্রায় 1,85,00,000 টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 10 জুন রাতে কাঁচরাপাড়ার ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম হানা দিয়েছিল বীজপুর থানার পুলিশ। সেখান থেকে কারি টাকা উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে স্কুলের অ্যাকাউন্টেন্ট অভিক নাগ এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট সায়ন পালকে। ধৃতদের হেফাজতে নিয়ে লাগাতার জেরার পর গত 15 জুন গভীর রাতে ধৃত দুজনকে সঙ্গে নিয়ে আবারও ওই স্কুলে একযোগে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেই দ্বিতীয় দফার অভিযানেই নতুন করে আরও 8 লক্ষ টাকা উদ্ধার হয়। স্কুলের ভেতর আরও কোথাও বেআইনিভাবে টাকা লুকিয়ে রাখা হয়েছে কিনা তা জানতে ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং তার ভাই তথা কাঁচরাপাড়ার পুরপ্রধান কমল অধিকারীর কালো টাকা বলে দাবি করেছেন বীজপুরের বর্তমান বিধায়ক সুদীপ্ত দাস। তার অভিযোগ, শুধু একটা স্কুলে নয়, আমার ধারণা আরও অনেক জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে ওরা টাকা রেখেছে। যে জায়গা ওরা নিরাপদ মনে করেছে এবং যেখানে কারো নজর পড়বে না সেখানেই টাকা রাখা হয়েছে। না হলে একটা স্কুলে এত টাকা থাকতে পারে না। প্রেম প্রস্তাবে সায় ছিল না কিশোরীর, তাতেই প্রতিবেশী নাবালিকাকে খুন যুবকের। চলন্ত বাসে গলা কেটে খুনের দায়ে তাকে যাবজ্জীবন সাজা শোনালো আদালত। কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডের নির্দেশ। এদিন শুক্রবার কাটোয়া ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক রুদ্রপ্রসাদ রায় কাটোয়ার হরিপুর গ্রামের বাসিন্দা ইজাজুল শেখ ওরফে বাবু নামে ওই যুবককে এই সাজা শোনান। ভারতীয় ন্যায় সংহিতার ধারা কার্যকর হওয়ার পর কাটোয়া মহকুমা আদালতে এটাই প্রথম কোনো মামলার সাজা ঘোষণা করা হলো। ঘটনাটি 2024 সালের 17 সেপ্টেম্বরের কেতুগ্রামের কুমোরপুরের কাছে একটি যাত্রীবাহী বাসের মধ্যে ঘটনাটি ঘটে। কাটোয়ার হরিপুর গ্রামের বাসিন্দা আরসিদা খাতুন ওরফে জ্যোতি নামে 8ম শ্রেণীর ছাত্রীকে গলা কেটে খুন করে ইজাজুল। ওই কিশোরী মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। মাসি শম্পা বিবি, দিদিমা শাহিদা মল্লিক ও মাসির 5 বছরের ছেলেও জ্যোতি আয়না ফেরার জন্য কুমোরপুর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে। বাসটি প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে জ্যোতির গলা কেটে দেয় ইজাজুল। যাত্রীদের চিৎকার শুনে বাস থামান চালক তখনই পিছনের গেট খুলে রক্তমাখা ছুরি হাতে নেমে চম্পট দেয় যুবক। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। নামানো হয় স্নিপার ডগ, ড্রোন দিয়ে তল্লাশি চালানো হয়। দিনভর চলে চিরুনি তল্লাশি। সন্ধ্যা নাগাদ ধানক্ষেতের মাঝে জল কাদার মধ্য থেকে ধরা পড়ে ইজাজুল। মৃতের মাসি শম্পা বিবি ইজাজুলের বিরুদ্ধে FIR দায়ের করেন। বাংলায় নতুন বিজেপি সরকার গঠনের পর থেকে নবান্নের আইন শৃঙ্খলা নীতি নিয়ে নানামুখী চর্চা চলছে। তার মধ্যেই শুক্রবার দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের সাংবাদিক বৈঠক থেকে উগ্রপন্থী ও আইন অমান্যকারীদের উদ্দেশ্যে এক চরম ও নজিরবিহীন স্পষ্ট ভাষায় সাফ জানিয়ে দিলেন, রাজ্যের ধর্মের দোহাই দিয়ে যারা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে নবান্ন কতটা কঠোর হতে পারে। এদিন সাংবাদিক বৈঠকে পার্ক সার্কাসের সেই বিতর্কিত বিক্ষোভের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীকে ঠাড়ে ঠোড়ে প্রশ্ন করা হয়। নির্দিষ্ট সম্প্রদায়ের একাংশ যেভাবে অতীতে বা বর্তমানে ধর্মকে সামনে রেখে আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা করেছে, তাদের প্রতি সরকারের মনোভাব ঠিক কী তা জানতে চাওয়া হলে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বেশ কিছু সংবেদনশীল এলাকার প্রসঙ্গ টেনে বলেন, আপনারা হয়তো ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গার ঘটনার কথা বোঝাতে চাইছেন। এরপরই ঘরোয়া উপমা টেনে শুভেন্দু সংযোজন, রাজ্যে নতুন সরকার গঠনের পর ভাতের হাঁড়ির চাল টেপার মতো দুটো চেষ্টা হয়েছিল, যেমন মা দিদিরা করে থাকেন। একটা আসানসোল, যেখানে একজনের বাড়িতে ঢুকে হামলার চেষ্টা হয়, আর 2 নম্বর ছিল পার্ক সার্কাস। আরজি করের অভিশপ্ত রাতের ঘটনার প্রমাণ লোপাট, প্রকৃত অভিযুক্তদের আড়াল করার অভিযোগ ওঠে 3 দুদে আইপিএস আধিকারিকের বিরুদ্ধে। নতুন করে তদন্ত শুরুর পর তদন্তকারীদের স্ক্যানারে সেই 3 আধিকারিক ইতিমধ্যে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার তাদের বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, বেশ কিছু নথিও সংগ্রহ করা হয় বলেই সূত্রের খবর। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও আগামী সপ্তাহে তলব করা হয়েছে। 3 জনের থেকে পাওয়া নথি খতিয়ে দেখা হবে বলেই খবর। গত 2024 সালের 8ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক নাইট শিফট করতে যান। ওই রাতেই সব শেষ। সেমিনার হলে তাকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত ভার নেয় সিবিআই। গত 2024 সালের 8ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক নাইট শিফট করতে যান। ওই রাতেই সব শেষ। সেমিনার হলে তাকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত ভার নেয় সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় জড়িত সন্দেহে নতুন করে আর কাউকে পাকড়াও করেনি। শেষমেশ শিয়ালদহ আদালত ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তবে এই তদন্তে সন্তুষ্ট নন অভয়ার বাবা মা। তাদের দাবি, এই ঘটনায় আরও অনেকেই জড়িত, যারা এখনও তদন্তের আড়ালে রয়ে গিয়েছে। বাংলার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের নতুন করে আরজি কর ফাইলস করেন। এরপরেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা কোনো মন্ত্রী তাদের মেসেজে কিংবা ফোনে কোনো নির্দেশিকা জারি করেছিল কিনা তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। তার মধ্যেই সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে 3 সদস্যের সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 2025 সালের 21শে জুলাইয়ের শহীদ দিবসের সভা নিয়ে নতুন করে আইনি জটিলতায় পড়ল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সভার জন্য কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, যা হাইকোর্টের আগের নির্দেশের বিরোধী। এই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। 21শে জুলাইয়ের সভা নিয়ে হাইকোর্টের নোটিশ। 2025 সালের 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সভা হয়েছিল। সেই সভাকে ঘিরে এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়ার নির্দেশ দেয়। আগামী 3 জুলাই মামলার পরবর্তী শুনানি হতে পারে। মামলাকারীর অভিযোগ, 21শে জুলাইয়ের সভার জন্য শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের সমস্যা তৈরি হয়। সেই কারণেই আদালতের দ্বারস্থ হন তিনি। আসলে 2018 সালে রাজনৈতিক সভা ও মিছিল নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট কিছু নির্দেশ দিয়েছিল। আদালত জানিয়েছিল, কোনো রাজনৈতিক সভার জন্য শহরের বড় বা প্রধান রাস্তাগুলি পুরোপুরি বন্ধ করা যাবে না। রাস্তার একটি অংশ সবসময় সাধারণ মানুষের চলাচলের জন্য খোলা রাখতে হবে। মর্মান্তিক ঘটনা, মুর্শিদাবাদের স্বামী স্ত্রীর একসঙ্গে মৃত্যু, বাথরুম থেকে উদ্ধার দেহ। সেখানে একেবারে মুখ থুবড়ে পড়েছিলেন স্বামী স্ত্রী, যা দেখে অবাক প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। কিন্তু কিভাবে তাদের মৃত্যু হলো, আত্মহত্যা করলেন নাকি কেউ তাদের হত্যা করলো তা স্পষ্ট নয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদে। মৃতদের নাম যথাক্রমে রাকিবুল শেখ ও তার স্ত্রী শিখা বিবি। স্থানীয় সূত্রের খবর, গতকাল রাতে শিখা বাথরুমে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাথরুমে মুখ থুবড়ে পড়ে থাকেন। আর তখন রাকিবুল স্ত্রীকে বাঁচাতে গেলে স্ত্রীর সংস্পর্শে এসে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। চিৎকার করার সময় পাননি, মাটিতে পড়ে মৃত্যু হয় তাদের। একসঙ্গে বাথরুমের মধ্যেই স্বামী স্ত্রীকে পড়ে থাকতে দেখতে পান গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের প্রাথমিক অনুমান, বিদ্যুৎপৃষ্ট হয়েই স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দৌলতাবাদ থানার পুলিশ এবং দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। গ্রামের মধ্যে স্বামী স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, মৃত মহিলা হাসপাতালে কাজ করতেন। তার বান্ধবী সকালে তাকে ফোন করায় ফোন না পাওয়ার কারণে সিধা তার বাড়িতে চলে আসেন। সেই বাড়িতে এসে দরজা খুলতে দেখে তার বান্ধবী এবং তার স্বামী পড়ে রয়েছে, তাদের কারেন্ট বইছে। সেই মেয়েটি আমাদের খবর দেয়, আমরা গিয়ে দেখি দুজনে মুখ থুবড়ে পড়ে রয়েছেন। এরপর আমরা বৈদ্যুতিক অফিসে খবর দিই। সেখান থেকে লোকজন এসে তাদের বাড়ির মেন সুইচ অফ করেন। আমরা ভোর 6টা নাগাদ খবরটি পেয়েছি। ঘটনায় আমরা সকলেই ভয় পেয়ে গিয়েছি। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন। সম্ভবত বৃষ্টির কারণে তাদের লাইট বোর্ডে কোনো সমস্যা হয়েছিল। বাথরুমে যাওয়ার সময় লাইট ধরাতে গিয়ে প্রথমে শিখা বিদ্যুৎপৃষ্ট হন।
সে অনেকক্ষণ ঘরে না ফেরায় রাকিবুল স্ত্রীকে খুঁজতে যায়। এরপর স্ত্রীকে ছুতেই তিনিও বিদ্যুৎপৃষ্ট হন এবং দুজনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। রাকিবুল ইটভাটায় লেবারের কাজ করতেন। রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি কলেজে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ পালনের নির্দেশ দিল উচ্চশিক্ষা দপ্তর। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী 23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত রাজ্যের সব কলেজে এই বিশেষ কর্মসূচি পালন করতে হবে। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী 23শে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী এবং 6ই জুলাই তার জন্মবার্ষিকী উপলক্ষে এই স্মৃতিপক্ষ পালিত হবে। ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে তার জীবন, কর্ম, চিন্তাধারা এবং দেশের প্রতি অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিজ্ঞপ্তিতে কলেজগুলিকে অন্তত 3 থেকে 4টি কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সেমিনার, স্মারক বক্তৃতা, প্রবন্ধ রচনার প্রতিযোগিতা, বিতর্ক সভা, পাঠ চক্র এবং প্রদর্শনীর মতো বিভিন্ন শিক্ষামূলক ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি কর্মসূচির ছবি, প্রতিবেদন এবং অন্যান্য নথি সংরক্ষণের নির্দেশও দিয়েছে দপ্তর। প্রসঙ্গত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ এবং স্বাধীনতা পরবর্তী ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জননেতা। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং পরবর্তীকালে দেশের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবেও কাজ করেন। তার রাজনৈতিক ও শিক্ষাগত অবদান আজও বিভিন্ন ক্ষেত্রে আলোচিত।